প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। এই প্রোগ্রাম যখন হচ্ছে, গ্যালারি যখন অন এয়ার হচ্ছে, ততক্ষণে আসলে আইসিসির সঙ্গে সভাটা, অন্যান্য ক্রিকেট খেলুড়ে যে দেশগুলো আছে তাদের একরকম ভার্চুয়াল মিটিংটা শেষও হয়ে গেছে বলে আমরা জানতে পারবো নিশ্চিতভাবে। সেখানে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভাগ্যে কী ঘটেছে সেটাও অনেকটা লিখনির মাধ্যমে আমরা বুঝে যাব। কিন্তু তার আগে পর্যন্ত যে টান উত্তেজনা, সেই পরিবেশটা নিয়ে কথা বলার জন্যই আজ স্টুডিওতে পেয়েছি আমরা দুজন সিনিয়র সাংবাদিককে, আরিফুল ইসলাম রনি এবং আতিফ আজম, দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আগে আতিফ আজমকে দিয়েই, অনেকগুলো ট্যাগলাইন তার পেছনে আছে। এর মধ্যে ছিল একটা দেশের স্বার্থ সংরক্ষণ করছেন বলেও আপনার নামে একটা বদনাম আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইসব যদি বাদও দিই, আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈরিতার সম্পর্ক রাজনৈতিক এবং অন্যান্য ব্যাপার নিয়ে, সেটা কি ক্রিকেটে প্রতিফলন ঘটতে যাচ্ছে বলে আপনি আশঙ্কা করেন? আপনাকে এখন আশঙ্কা আছে যে প্রতিফলিত হয় নাই? আমার ধারণা হচ্ছে যে এটা এখনো চূড়ান্ত রূপ পায়নি। এটা তো হয়তো বা একটা গেমের মধ্যে থাকে কিনা সেটাও তো একটা ব্যাপার। না, আমার ধারণা এখন চূড়ান্ত রূপের শেষ পর্যায়ে। আজকে যদি আইসিসি মিটিংটা হচ্ছে, ওখানেই চূড়ান্ত রূপটা হবে। কারণ যদি বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, তাতে ভারত বাংলাদেশের ক্রিকেটটা আর ভারত বাংলাদেশ দুটো বোর্ডের মধ্যে নাই। এটা বিসিসিআই বা বিসিবি দুটো বোর্ডের সীমাবদ্ধ না। তাদের দুটো গভর্নমেন্ট আর কি এটাতে মোরলেস ইনভলভ হয়ে গেছে। এখন ইনভলভ হতে এখন প্রশ্ন একটা যে কে ইনভলভ করতে বাধ্য করলো? কিন্তু দুটো গভর্নমেন্টই ইনভলভ হয়ে গেছে। বিকজ এটা তো আপনার বিসিসিআই যেমন মুস্তাফিজকে দিয়ে খারাপ, ইট ওয়াজ নট গুড, এটা কখনোই কাম্য ছিল না। ঠিক তেমনি আমাদের যেভাবে অ্যাটাকিং আমরা যেভাবে গেলাম, ওইটাও আসলে যদিও স্লোগানটা খুব ভালো যে দেশ আগে না ক্রিকেট আগে, তারপরেও এখন যেহেতু এই স্লোগানটাই সবচেয়ে বেশি আপনার মার্কেটে চলতেছে, তখন ওই হিসেবে তো আপনার বুঝতে হবে যেটা গভর্নমেন্টই চালাচ্ছে। কিন্তু প্রতিফলিত হচ্ছে শব্দটা ভুল, আমার মনে হয় প্রতিফলন ঘটেই গেছে। এখন আর কি চূড়ান্ত রূপদানটা হবে। আরিফুল ইসলাম রনি, খুব সাসপেন্স নিয়েই বাংলাদেশের ক্রিকেটের প্রায় 3 সপ্তাহ যাচ্ছে। এই আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং হলো, তারপরে মেল ফার্স্টে গেল, তারপর সিকিউরিটি রিপোর্ট লিক হলো, সব কিছু মিলিয়ে এইখানে আসলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের কমফোর্ট জোনটা কতটুকু থাকছে? খেলতে যাওয়ার আগে যদি শ্রীলঙ্কায় যাওয়াই হয়, আমরা ধরেই নিচ্ছি যে যাচ্ছে না, তারপরে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে কি বাংলাদেশ কি খুব কমফোর্টেবলি ক্রিকেটটা খেলতে পারছে কিনা? ডেফিনেটলি না। প্রথমত আমি স্কেজুল হওয়ার আগে থেকেই আমি মনে প্রাণে খুব চাচ্ছিলাম যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় হোক। এই কারণে চাচ্ছিলাম যে শ্রীলঙ্কায় ক্রিকেটিং দিক থেকে শ্রীলঙ্কায় হলে বাংলাদেশের জন্য খুব ভালো হতো। কারণ বাংলাদেশ হলো ইন্ডিয়াতে যেটা হয়, বাংলাদেশ কখনোই খুব বেশি ভালো খেলে না। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড টুর্নামেন্ট হোক বা বাইলেটারাল সিরিজ হোক, খুব বেশি ভালো খেলে না। কারণ হলো যে মাঠের বাইরে মিডিয়া প্রেশার বলুন, স্পেকটেটার্স থাকে, বিভিন্ন রকম ডিস্ট্রাকশন থাকে, যেটা শ্রীলঙ্কায় খুব বেশি থাকে না। ইন্টেন্সিটিটা ওই মাত্রায় থাকে না। হ্যাঁ, এবং শ্রীলঙ্কা বাংলাদেশের পারফরমেন্সও ভালো। টি-20-তে গত বছর জিতে এসেছে। কলম্বোর উইকেটটা বাংলাদেশের স্পিনারদের জন্য অনেক বেশি সুইটেড। হ্যাঁ, ইভেন পারলে গেলে তো হতে পারে, যেখানে হোক। তো আমি চাচ্ছিলাম যে এটা হোক, বাট আলটিমেটলি হয় নাই। এবং যেখানে সবচেয়ে বেশি সংখ্যার জায়গা ক্রিকেটিং দিক থেকে কলকাতায় বাংলাদেশ কখনো ভালো খেলে না আসলে। আপনি দেখেন সেখানে বাংলাদেশের বেশি ম্যাচ পড়ে গেছে, সেটা এখন তো স্কেজুল পড়ে গেছে, তো হয়ে গেছে। বাট ডেফিনেটলি ফাইনালি ভেরি আনলাইকলি যে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় মুভ করবে। কিন্তু যদি হয়, সেখানে বাংলাদেশকে হিউজ প্রেশারে থাকতে হবে। গোটা ওয়ার্ল্ড মিডিয়া যে ক্রিকেটিং দেশগুলো খেলছে এই ওয়ার্ল্ড কাপে, সবারই একদম কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ থাকবে, আকর্ষণ বা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। ক্রিকেটারদের অলরেডি আপনার হিউজ মেন্টাল স্ট্রেনের ভিতর দিয়ে যেতে হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আপনি যদি কালকে লিটন কুমার দাসের প্রেস কনফারেন্সটাও ডেফিনেটলি আপনি শুনেছেন, আপনি দেখেন তিনি শান্ত তো বলেছেন, তিনিও বলেছেন যে আসলে তারা হ্যাঁ, শান্ত তো বলেছেন যে আমরা আসলে একদম ক্লিয়ার, এর চেয়ে ওপেন স্টেটমেন্ট আর হয় না যে প্রতিবারই ওয়ার্ল্ড কাপের আগে একটা আমাদের কিছু না কিছু হয় এবং আমরা অভিনয় করি যে কিছুই হচ্ছে না, কিন্তু আলটিমেটলি সেটা তাদের মেন্টালি সেটা প্রভাব ফেলে। এবং এটা এবারের মতো টানা পর্যন্ত আসলে কখনো হয় না, যত কিছুই হোক। অন্যান্যবার বিভিন্ন ঝামেলা হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে যাবো কি যাবো না, এবং সেটা দেশের পর্যায়ে চলে গেছে। দুটো দেশের একদম যুদ্ধংদেহী একটা অবস্থা, সেই অবস্থায় তো কখনো তারা যায়নি। তো প্লেয়াররা তো ডেফিনেটলি সেটা তাদের জন্য হিউজ একটা মেন্টাল প্রেশার। সো এটা নিয়ে ডেফিনেটলি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে পারফর্ম করার মতো, বেস্ট পারফর্ম করার মতো মেন্টাল কন্ডিশনে বাংলাদেশ থাকবে যদি শেষ পর্যন্ত যায় আর কি। আমরা যেমন একটা ট্যাগলাইন দিচ্ছিলাম এই প্রোগ্রামে যে যাত্রা বিরতি না নতুন যাত্রা। আসলে যাত্রা বিরতি বলার কারণটাই হচ্ছে যে একটা বিরাট একটা আমরা ভ্যাকুয়ামের মধ্যে আছি। আসলে কি হবে, রনি যেমন বলছিলেন যে আমাদের প্লেয়াররাই জানে না যে আসলে কি হতে যাচ্ছে। তা আমরা ধরে নিচ্ছি যে সেই হিসেবে আমাদের যাত্রা বিরতিটা একটা দীর্ঘ হতে পারে, হয়তো আমাদের অন্যদের খেলায় হাততালি দিয়ে কাটাতে হতে পারে। এটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে।
নাকি নতুন যাত্রার আপনি আশা করছেন যে নতুনভাবে শুরু হবে কোনো কিছু? না, অবশ্যই আপনি আশা করতেই পারেন। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ট্রিপল সেঞ্চুরিকে যদি মাথায় রাখি, তাহলে আমরা আশার বেলুন ফুলাতেই পারি। এখানে আমরা ক্রিকেটটাকে এই সময় ডিসেন্ট্রালাইজ করে ফেললাম, পুরো মানে আনাচে কানাচে ক্রিকেট ভরিয়ে দিলাম। আচ্ছা, সে তাতে আশা করতে পারেন, এবং তখন সেটা অনেক আশাবাদী মানুষ আর কি। আশা ছাড়া তার, তবে আমরা এই যাত্রা বিরতি হলে নতুন যাত্রাটা শুরু হতে, মানে আন্তর্জাতিক পর্যায়ে নতুন যাত্রাটা শুরু হতে মানে বাংলাদেশকে অনেক কাঠখড় পোড়াতে হবে। বিকজ আমি একটাই বলি যে সেটা হচ্ছে যে এই কাঠখড় পোড়ানোতে আমরা একটু আবারও আমাদের স্পোর্টস অ্যাডভাইজারের একটু বক্তব্যটা শুনে আসি, গতকাল কি বলেছিলেন, তারপর আবার সঙ্গে নিয়েছি। ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। মানে আমি ওনার সাথে সম্মান রেখে বলছি, ওনার একটা কথা আমি একটু দ্বিমত পোষণ করি। পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে মিলে ওয়ার অবস্থা তো ভারত না, পাকিস্তান, ওয়ারের চাইতে বড় কথা হলো পাকিস্তানের হাইব্রিড এই যে খেলা হবে, এটা আইসিসি অনেকদিন আগে এটা ঘোষণা দিয়েছে। পাকিস্তান ইন্ডিয়ার সিরিজগুলো সব হাইব্রিডও হবে। এটা অ্যাজ ইফ যে এটা এই ওয়ার্ল্ড কাপের জন্য হচ্ছে না, এই মডেলটা এখন এটা 2027 সাল পর্যন্ত একদম হবে। এটা একটা মডেল তৈরি হয়ে গেছে, সেটা স্কেডিউল হওয়ার আগে। সো এইটার সাথে এটা মানে মিলানোটা কোনোভাবেই মানে আমি মনে করতেছি যে এক হচ্ছে না। দ্বিতীয় কথা থেকে যে উনি যে বলতেছেন যে ভারতীয় চাপ বা কিছু, এটা এখন উনি বলতে পারেন অবশ্যই, কিন্তু পাকিস্তানের সাথে মিডিয়া তো বলতে পারেন না, প্রথম। আর দ্বিতীয় কথা হলো এই যে বলতেছেন সেটা থেকে যে মানে আমি যতদূর আইসিসি বা বিভিন্ন দেশের সবচেয়ে তাদের বড় কথা থেকে যে এই প্রেসিডেন্টসটা সামনে কে ইয়ে করবে, এই যে গ্রুপ সোয়াপের যে কথা হচ্ছে, সামনে তো একটা প্রেসিডেন্ট হিসেবে দাঁড়া যাবে, মানে ওয়াই বিড এটা রেফারেন্স পয়েন্ট হিসেবে যে কেউ যে কোনো সময় অ্যাডপ্ট করতে চায়। এক্স্যাক্টলি, ওইটা আইসিসি করতে চাবে না, মানে আইসিসি বোর্ড নট লাইক। এটা নিয়ে বেশি কথা হচ্ছে যে আজকে আমরা বাংলাদেশকে অ্যাকোমোডেট করলে সামনে এবার কারো গ্রুপই ভালো লাগলো না, তাহলে ওই গ্রুপটা। কিন্তু ওইটাও তো লজিক্যাল গ্রাউন্ড, যেটা বলা হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন। আমি আবারও বলি যে সিকিউরিটি ব্যাপারটা তো অবশ্যই একটা কনসার্ন, কারণ ভারতে গিয়ে খেলা কাভার করাটাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার সবসময়, তাদের দূরত্ব, এত বিশালতা, সব কিছু মিলিয়ে। আমরা এই চ্যালেঞ্জের চেয়েও লিটন দাসের চ্যালেঞ্জটা একটু কণ্ঠ থেকে শুনে আসি। আপনি যেটা বলছিলেন একটু, যে লিটন আসলে যেভাবে বলছিলেন, একটু অনেকের মায়ায় পড়ে গেছে আর কি তার উপরে। সবাই তো বিপিএল খেলতেছে, কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো, খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। আনসার্টেন, এই অনিশ্চয়তার দোলাচলে যখন বাংলাদেশের ক্রিকেট ঘুরপাক খাচ্ছে, তখন আসলে আমরা কি আরও আশঙ্কা, অনেক আমরা উস্কে দিতে চাচ্ছি না অনেক কিছুই, কারণ আমরা রিয়েলিটি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক খারাপ জিনিসই সামনে চলে আসছে। যদি আতিফ আজম যেটা বলছিলেন যে সামনের দিনগুলোতে কি হবে এটা বলা মানে খুব জোর কণ্ঠে কিন্তু বাংলাদেশ দাবি করতে পারবে না। 2 টায়ার সিস্টেমও কি তখন উকি মারবে? মারতে পারে। আমি একটু লিটন দাসের কথায় একটু যাই। লিটনের কথাগুলোর মধ্যে আপনি যদি কালকে খেয়াল করে দেখেন, অনেকগুলো কথা ছিল, এর মধ্যে দুটো পয়েন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা হলো আমি পার্সোনাল তাকে জিজ্ঞেস করেছিলাম যে বোর্ডের যে অবস্থান, এটার সঙ্গে আপনি একমত কিনা। হ্যাঁ, মানে বোর্ড যে ভারতে যেতে চাচ্ছে না, বোর্ড বা বাংলাদেশ, তিনি বলছেন নো কমেন্ট। সো কিছু কিছু সময় নো কমেন্ট ইজ এ হিউজ স্টেটমেন্ট। হ্যাঁ, আপনার বুঝতে হবে যে তিনি নো কমেন্ট বলেছেন, তিনি কিন্তু বলেন নাই যে স্ট্রেট ওয়ে বলেন নাই যে আমি একমত বা হ্যাঁ ঠিক আছে বোর্ড যা ডিসিশন দেবে সেটাই। সো নো কমেন্ট, এটা অনেক কিছু ইঙ্গিত দেয়। আরেকটা ব্যাপার হলো যে শেষ দিকে তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা শেষ করতে দেননি তিনি, প্রশ্ন করা হচ্ছিল যে বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক বৈরিতা, সেই প্রশ্নটা এরকম দিকে যাচ্ছিল যে ধর্মীয় বৈরিতার দিকেও যাচ্ছিল আর কি। হ্যাঁ, দুই দেশের যে টানা পড়েন, তখন তাকে বলা হয়েছিল যে আপনি যদি সেই মনে করেন তাহলে প্রশ্নটার উত্তর দেবেন। তো বলা হচ্ছিল রাজনৈতিক বৈরিতা, মাঝখানে প্রশ্নটা লিটন থামিয়ে দিয়েছেন, থামিয়ে দিয়ে বলেছেন যে আমি সেই মনে করছি না এই প্রশ্নের উত্তর দেয়। সো বাংলাদেশে বসে বাংলাদেশের ক্যাপ্টেন একটা প্রশ্নের উত্তর দেওয়া সেই মনে করছেন না। সো সিচুয়েশনটা কোন পর্যায়ে গেছে দেখেন। আমরা আরেকটা দেশের সিকিউরিটি নিয়ে প্রশ্ন করছি, আমাদের দেশের ক্যাপ্টেন আমাদের দেশে একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিতে সিকিউরিটি মানে সেফ ফিল করছেন না। জাস্ট আমি যারা দর্শক আছেন তাদের জন্য, তাদের ভাবনার খোরাকের জন্য আমি এটা বললাম। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন যে আসলে সামনে আমাদের 2 টায়ার কিংবা এই ধরনের আসতে পারে, দেখুন ডেফিনেটলি এটার পরে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে না যায়,
প্রথমত একটা ইনস্ট্যান্ট যে এটা হবে টাকা পয়সার ব্যাপার যেগুলো আরিফুল ইসলাম রানী আমরা একটা ম্যাথ করার চেষ্টা করছিলাম যে কি আফটার ম্যাথ হতে পারে আশঙ্কা থেকে। হ্যাঁ দেখুন, যেটা বললাম ইনস্ট্যান্ট আর্থিক ক্ষতিটা বাংলাদেশের পার্টিসিপেশন মানে সম্ভবত $5 লাখ, মানে বাংলাদেশি টাকা 6.5 কোটি টাকার মতো হবে। এরপরে প্লেয়ারদের জন্য $2 লাখ, সো সেটা 3.5 কোটি টাকার মতো, প্লাস ম্যাচ জিতলে সেটার মানুষ তো ম্যাচও জেতার কথা, অঙ্কটা বাড়বে। তারপরে পরের রাউন্ডে গেলে তো বাড়বেই। সো ধরলাম যে এই টাকা পয়সা খুব বেশি কোনো ব্যাপার না। ওকে, তারপরে যেটা ক্রিকেটিং লস আমাদের হতে পারে সেটা হলো যে ডেফিনেটলি ইন্ডিয়া বাংলাদেশে এই বছর আসবে না। আপনার অগাস্টে যে সিরিজটাতে আসার কথা ডেফিনেটলি আসবে না, এটা মোটামুটি শিওর থাকতে পারে। নির্বাচিত সরকার হলে কেন আসবে না? হ্যাঁ, এখন নির্বাচিত সরকার হয়ে যদি তিনি কূটনৈতিকভাবে সেই সরকার যদি বোর্ড চেঞ্জ হয় তারা কূটনৈতিকভাবে ম্যানেজ করতে পারেন, দ্যাটস ডিফারেন্ট। মানে আপনার কথা তো মনে হচ্ছে এই বোর্ডের আন্ডারে আর ভারত আর কি মানে এই বোর্ডের না, না ওই যে মানে বোর্ড হ্যাঁ, এই বোর্ড এই সরকার আমার মনে হয় না যে, সেটাই তো বলছি যে বোর্ডের ইয়েতে ডেফিনেটলি It is a বোর্ড very- তো আর বোর্ড নেই বর্ষণ ভাই, বোর্ড তো সরকারি। না না সেটা তো এটা আমরা ব্লান্ট কমেন্ট তো আর করা সম্ভব না। না, হ্যাঁ, আমাদের বলুন। এখন আমরা যতটুকু সংযোগ করে পাচ্ছি আসলে বাট আমি কিন্তু আমার এই সংখ্যার জায়গাটা বলুন। যে জার্নালিস্ট লাইফ এই 17 বছর আমি দেখি নাই যে সরকার এবং বিসিবি এত মানে একসঙ্গে মিশে গেছে, এটা আমি দেখিনি। যে একটা অটোনমাস বডি, আমরা জানি ঠিক আছে এনএসসি আছে বা সরকার আছে, সেটা তো থাকবেই, কিন্তু বিসিবি সবসময় সেই দাপট, আমি পজিটিভ সেন্সে বলছি, দাপট নিয়ে থাকতো, বা তাদের যে অটোনমাস বডি সেটা আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে। ইভেন 2014 সালে যখন T20 ওয়ার্ল্ড কাপে আগে বাংলাদেশ যখন হয়, তার আগে যখন খুব দেশে অনেক ঝামেলা চলছিল, তখনও বিসিবি কিন্তু স্ট্রং একটা অবস্থান নিয়ে আইসিসিতে সেই যোগাযোগ করে বাংলাদেশ বিশ্বকাপটা রাখতে পেরেছিল। কিন্তু এখন যেটা দেখছি যে বিসিবি আর সরকার একাকার হয়ে গেছে, এটা আমি এর আগে কখন দেখিনি আমার পার্সোনাল লাইফে। আমি শিওর যে আতিক ভাইও দেখে নাই, এই জন্যই সম্ভবত তিনি বলছেন আর কি। না না, এটা তো একটা কারণ থাকতে পারে যে এর আগে যারা ছিলেন বোর্ডে, মানে আপনি বেশ আগে থেকে যে যা ধরেন, তারা কিন্তু সবাই কিন্তু খুবই সুপ্রতিষ্ঠিত ছিলেন তাদের পার্সোনাল মানে এন্টারপ্রাইজ হিসেবে, মানে বুলবুল ভাই তো সুপ্রতিষ্ঠিত, বুলবুল ভাই না, বাংলাদেশের আমি বলছি প্রথম সুপ্রতিষ্ঠিত- বিশ্বকাপ ক্যাপ্টেন, বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত প্রথম in the sense যে সেঞ্চুরিয়ান। ধরেন আপনি সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে মানে অর্গানাইজেশন ক্যাপাসিটি থেকে আপনি বলছেন হ্যাঁ, অর্গানাইজার হ্যাঁ, হিসেবে, না, তাদের নিজেদেরও খুব মানে খুব ভালো একটা ফিনান্সিয়াল দাপট ছিল, মানে আমি যেটা বলতেছি মানে যে- সেই দাপট এখন নাই বলতে চাচ্ছেন আপনি? না না, এই যে এখন যে ফিনান্সিয়াল দাপটের পাশাপাশি আমার মনে হয় তাদের একটা আমি যদি company আরেকটু চালাতেন। ভাবে বলি, তাদের সেই পার্সোনালিটি ছিল, টু বি অনেস্ট। হ্যাঁ, আমি যে- বলতে চাচ্ছি না বুলবুল ভাই নাই, কিন্তু বুলবুল ভাইয়ের কাছে আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল, টু বি অনেস্ট। একটু বেশি ছিল, কিন্তু তাদের তো নিজেদের ওইটা বলতে পারতেন সরকার, এবং দ্যাট অলসো ইমপ্লাইজ টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। আপনার ধরেন ডালমিয়া যে কথা বলতে পারতেন, কিংবা শ্রীনিবাস যে কথা বলতে পারতেন, মানস থেকে কথা বলতে পারবেন না। ডেফিনেটলি না, ডালমিয়া Definitely থাকলে না। মুস্তাফিজের এই ঘটনা ডেফিনেটলি ঘটতো না। কি মানে যদিও মানে আলোচনা হ্যাঁ, অন্যদিকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই যে। মুস্তাফিজকে আমরা কিন্তু ওইটাই। আবার বলছি, যত কিছু বলি মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না, এটা খুব বাজে একটা হ্যাঁ, কিন্তু উদাহরণ। এটা কিন্তু মানাস আছে বলে এটা হয়তো হইতে পারে, ডালমিয়া থাকলে হয়তো জিনিসটা অন্য, বা শ্রীনিবাস হলো- মানে বিসিসিআই রাসিম দুঙ্গাপুর বর্তমান থাকলে। প্রেসিডেন্ট মানাসের যেটা বলছেন, মিঠুন মানাসের কথাটা বলছেন, তো ওনার পক্ষে কতদূর রেইজ করা সম্ভব? এটাই ঠিক বলছেন। এই প্রশ্নটা এখানে এটাই বলছেন। এইদিকেও এইদিকেও, বাংলার মানে এপারেও, মানে এপারেও আমাদের পক্ষে কতটুকু রেস করা সম্ভব বুলবুলের পক্ষে। মানে গভর্নমেন্টের কাছে? হ্যাঁ, সেটাই। কিন্তু এর আগে যে রনি ভাই যে কথা বলতেছেন, যে এর আগে আমি কখনো দেখি নাই, কারণ এর আগে যারা যারা ছিলেন তারা সবাই গভর্নমেন্টের কাছে রেস করার মতো একটা জায়গায় ছিলেন। আপনি ইবনেস জামালিকে কথা জিজ্ঞেস করেন, তিনিও তো রেস করতে পারছেন, মানে এভরিবডি কুড রেস দেয়ার ভয়েস, যে না এটা এইভাবে না এইভাবে করলে কি হয়। বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় যে আমরা একটু মানে অনেক আগেই প্যানিক বাটন প্রেস করে দিচ্ছিলাম কিনা, যেটার জন্য আজকে আমাদের এত মানে 11th আওয়ারে এসেও আমাদের মানে কোনো কিছু দিক নির্দেশনামূলক কম্পাসটাই কাজ করছে না? ডেফিনেটলি। বর্ষণ ভাই আপনার এখন যদি মনে হয় যে কালকে খেলা দেখে যে আপনার একটা ক্রিসোক্স আছে, তাহলে তো আই মিন রং ওয়ার্ড, যে লাস্ট বলে গিয়ে 6টা মারবে। বিপিএল তো একটু 17 ওভারে খেললেই ভালো, বিকজ লাস্ট ওভারে কিন্তু অনেক হইতে পারে ঝামেলা। বাট প্যানিক বাটন দর কষাকষিতে আপনি যদি শুরুতেই পয়েন্ট হ্যাঁ, হ্যাঁ, রিটার্নে এবং চলে এটা- যান, এটা সবচেয়ে তখন বড় কিন্তু জিনিস। দর কষাকষির জায়গা থাকে না। বর্ষণ ভাই আপনার কি মনে হয়, মানে বলি আপনাকে জিজ্ঞেস করি, যে আপনার কি মনে হয় যে নেগোসিয়েশনটা আরো বেশি মানে ডিপ্লোম্যাটিক্যালি আগানো যেত? এটা তো শুরু থেকে আমরা পয়েন্ট আউট করতে গিয়ে আমাদের অনেককেই অনেক রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে। লজিক্যাল তকমা গ্রাউন্ড দেয়া থেকে হয়েছে। হ্যাঁ, লজিক্যাল গ্রাউন্ড থেকে অনেকেই ভাবছেন না, সেটা তো ভিন্ন ব্যাখ্যা। এখন যারা আমরা যদি এখন তত্ত্ব তালাশ করি, আমাদের কি মনে হয় যে আলটিমেটলি বাংলাদেশের এই বিশ্বকাপে যে হিকআপটা হচ্ছে আর কি, এতে সুদূর প্রসারী যে আমরা আশঙ্কাগুলোর কথা ধারণা করছি, সেটা কি আরবিট্রেশনে গেলেও সেটা সমাধানের রাস্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বের করতে পারে কি পারে না? ওয়ার্স্ট কেস সিনারিও তো আমি জানতে চাচ্ছি। আরবিট্রেশনে গেলেও মানে টু বি অনেস্ট, একটা মার্ডার কেস হয়ে গেছে, মার্ডার দাফন হয়ে গেছে, তারপরে কিন্তু ওই কনভিক্ট কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু মার্ডার কেসে 40 হয়ে গেছে ওই দাফনের। মানে World Cup আরবিট্রেশনে শেষ গেলেও আমাদের তো বিশ্বকাপ খেলা হচ্ছে না।
আপনি কি মানে হোয়াট ইজ মোর প্রায়োরিটি টু বাংলাদেশ? আমাদের বুঝতে হবে আমাদের প্রায়োরিটি কি। বিশ্বকাপ খেলা জাস্ট ফর নট ফর আস, মানে আমাদের জন্য না, ক্রিকেটারদের জন্য দরকার। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কেন মানচিত্রে যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করা হয় তা কোন জিনিসটা সবচেয়ে আগে আসে? গার্মেন্টস? আমার তো মনে হয় না। সবচেয়ে আগে আসে ক্রিকেট প্লেইং। মানে প্রথম 5টা এলিমেন্টসের মধ্যে অবশ্যই ক্রিকেট। অবশ্যই, সেটাই বলছি যে আপনি এই যে বিশ্বকাপ থেকে সরে গেলেন, পরবর্তীতে যে সরে যাওয়া হয় নাই, আমরা একটা সরে যাই নেগোসিয়েশনের জায়গায় আমরা বার্গেনিং সরে পয়েন্টে যাই, আছি। সরে গেলাম না, সরে যাই, তাহলে এর পরবর্তীতে আপনার নিয়ে খেলতে হবে, আপনার কোয়ালিফায়ার খেলতে হবে T20। হ্যাঁ, আজকে জাস্ট করে আমি আপনাকে এখানে ঢোকার আগে বলতেছিলাম যে রনি ভাই রিশাদকে যে নিচ্ছে বিগ ব্যাশ, কিসের উপর ভিত্তি করে নিচ্ছে? ওর 14 উইকেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ডেফিনেটলি দিজ আর দ্য থিংস দ্যাট, মানে এইসব জিনিসগুলো থেকে তো প্লেয়াররা বঞ্চিত হবে। ইটস নট যে ওই যে আমরা কত টাকা প্রাইজ মানি পেলাম, আমাদের কোনো লোকসান নাই, খালি প্লেয়ারদের লস হবে, নাজমুল সাহেবের ওইসব কথাবার্তা, ওইটা দিয়ে তো আর দিয়ে না। ক্রিকেটিং লসটা হিউজ হবে, মানে হিউজ মানে কি, এটা আমরা অ্যান্টিসিপেটই করতে পারছেন যে হোয়াট কাইন্ড অফ ক্রিকেটিং লস মানে বাংলাদেশ বিলক। বসুন ভাই, বাংলাদেশের কিন্তু ওই নেগোসিয়েশনের জায়গাটা তখন থাকবে না। আপনি মানে গত অনেক বছরে বাংলাদেশ কিন্তু আপনি ফিনান্সিয়াল স্ট্রাকচারে বলুন যথেষ্ট স্ট্রং ভূমিকা রেখেছে, এবং বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সমান, নিউজিল্যান্ডের সমান টাকা পায়, যেটা আগে হতো না। সো সেই ভয়েস রেইজ করার জায়গাটায় বাংলাদেশ গিয়েছিল। বাংলাদেশ বিভিন্ন নেগোসিয়েশনে খুব স্ট্রং ভূমিকা রেখেছে। যখন এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাবে না, যদি না যায়, তখন কিন্তু সেই জায়গাটা আপনি যদি আরবিট্রেশনে যান, ধরলাম আরবিট্রেশনে বাংলাদেশ জিতে গেল, আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, তাছাড়া আর কিছু হবে না। তখন আপনি ওই আইসিসির মিটিংয়ে আরও কোনটা হয়ে থাকবেন। সামনে আমাদের এফটিপি আছে, নতুন এফটিপিতে আপনি সেই জোর জায়গাটা করতে পারবেন না, কারণ আপনি জানেন যে সবাই আপনার এগেনস্টে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে শুরু করে সবাই আপনার এগেনস্টে, পাকিস্তান হয়তো শুধু পক্ষে থাকতে পারে, কিন্তু পাকিস্তানের একটা ব্যাপার আছে, পাকিস্তানের পক্ষে থাকার ব্যাপারটা বলি বর্ষণ ভাই। আজকে যখন আমরা এখানে করছি তার কিছুক্ষণ আগে আমরা কি নিউজ হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা চিঠি পাঠিয়েছে আইসিসিকে। খুব নিউজটা খুব সুন্দর নিউজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন চিঠি পাঠিয়েছে, এটা কিন্তু একটা প্রি শিডিউল মিটিং, আজকের মিটিং আইসিসি। মানে ওনারা যে চিঠিটা পাঠানোর পরে প্রজেকশনটা হচ্ছে যে চিঠি পাঠানোর পর, কিন্তু আসলে তো এটা আগে থেকে জানেন প্রি শিডিউল মিটিং। এবং সেকেন্ড কথা হচ্ছে যেই জিনিসটা পাকিস্তান থেকে ফ্লোট করা হলো যে পাকিস্তান ওয়াকআউট করবে, চিঠিতে কিন্তু বলে না একবার যে ওয়াকআউট করবে, খালি বলছে বাংলাদেশের এইটার সাথে পাকিস্তান সমর্থন জানাচ্ছে। সমর্থন জানাতে গিয়ে আমরা চলে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ খেলবো, ওই কথা কিন্তু মেনশন নাই। পাকিস্তান কি করছে তুই বলি, পাকিস্তানের কথা বলছিলাম যে পাকিস্তান যেটা করছে এখন, দেখুন পাকিস্তানের তো ইন্ডিয়া তো তাদের বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী, আমাদের সঙ্গে দে হ্যাভ এ বিটার হিস্ট্রি। তো পাকিস্তান যেটা করছে, প্রতিবেশী দুটো দেশের আগুন লেগেছে, তারা সেই আগুনে আলু পুড়িয়ে খেতে চাচ্ছে, সিম্পল ব্যাপার, মজা নিচ্ছে। তাছাড়া পাকিস্তানের এখানে আর কিছু করার নেই, আসলে কিছু করবে না তারা তো হিউজ ফিনান্সিয়াল লস হবে তারা যদি ওয়ার্ল্ড কাপে না যায়। তাদের ক্রিকেটিং লস আরও বেশি ভাই, তারা নিজেদের কারণেই পেরেছে। তারা 2023 ওয়ার্ল্ড কাপের আগে অনেক ছিল, তারা পোস্টপোন করেছেন বলছেন প্র্যাকটিস ওয়ার্ল্ড কাপকে ঘিরে, কিন্তু আবার অস্ট্রেলিয়ার এগেইনস্টে 3 ম্যাচে টি20 সিরিজ এই মাসে 8 দিন পর খেলা, কয়েকদিন পরে। হ্যাঁ, তো যদি প্রিপারেশনের জন্যই তো এই সিরিজটা রাখা হয়েছিল, তো প্রিপারেশনটা বন্ধ হলো কোথায়? এই কোশ্চেনটা ওটাই যুক্ত। ডেফিনেটলি এই নিউজগুলো তারা বাজারে ছেড়ে দিয়েছে আর কি, হ্যাঁ, মজাটা নেওয়ার জন্য। তারা নিজেদের কারণে কি ভারতকে বয়কট করতে পেরেছে? বিশ্বকাপ বয়কট করেছে কোনোটাও? নিজেরা যখন বঞ্চিত হয়েছে, বা ভারত জানে 2023 বিশ্বকাপের আগে তারা অনেক হুমিতুমি করেছে, কিন্তু ভারতেই খেলতে গেছে। আলটিমেটলি যখন দীর্ঘমেয়াদী একটা সমাধান হয়েছে মহসিন নাকভির আন্ডারে, তখন তারা ওই আপনার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো, বা 2027 পর্যন্ত হবে। সো পাকিস্তান এখানে সিম্পলি মজা নিচ্ছে, তাছাড়া আর কিচ্ছু না আর কি। আতিফ ভাই, মানে সিনারিওটা যেভাবে মানে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরদের, মানে ধরেন যেহেতু আমরা জানি যে সরকারের একটা বড় ভূমিকা আছে এখানে, সরকারে এমন একজন কাজ করছেন যিনি আপনার সাবেক কলিগও ছিলেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বাট আপনি পালসটা অনেকের চেয়ে অনেক ভালো বোঝেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দেওয়া হয়নি বলেই কি অবস্থা এতটা বেগতিক বলে মনে করেন কিনা? এটা মনে করার কোনো কারণ নেই। তার মানে তারা মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন? এটা মুন্সিয়ানা দিতেই পারে নাই, এটা মনে করার কোনো কারণই নেই এখানে কারণ ওই সংশয়ের কোনো জায়গা নেই তিনি বলছেন। হ্যাঁ, এখানে মানে মুন্সিয়ানা দিতে পারে না, ওইটা সংশয়ের কোনো জায়গায় নেই। কারণ এখানে ওই যে মিটিংগুলো হয়েছে আইসিসির, মানে যেটা ফার্স্ট জুম মিটিং বা এখানে আসলে কথোপকথনে মোটামুটি সেট হয়ে গেছে, যার হবে না, মানে জিনিসটা আগাচ্ছে না। কীরকম না, মানে তাদের দৃষ্টিভঙ্গি, আচরণ, এগুলোই মোটামুটি সেট করেছে যে এই মিটিং থেকে আর বেশি দূর রাখবে না। আমি যদি প্রথমেই বলে দিই যে আই এম নট ইন আ স্টেট টু হ্যাভ এনি কাইন্ড অফ নেগোসিয়েশন, দ্যাট ইটসেলফ প্রুভ যে তারপরে বাকি 45 মিনিট 40 মিনিট যেটুকু মিটিং হোক, 1 ঘন্টা ধরে যে মিটিং হলো, 1.5 ঘন্টা, ওই মিটিংটা কিন্তু জাস্ট খালি শোনা যে আমার এটার জন্য নাই, এটার জন্য নাই। আপনি প্রথমে বলা উচিত ছিল আমাদের এখানে প্রবলেম হবে, আপনি একটু দেখেন। এইভাবে আগে জিনিসটা হতো। কিন্তু মুন্সিয়ানাটা কি, মুন্সিয়ানা যে বাইং টাইম, Munsiana is not giving your decision and waiting for a reply. Munsiana is buying time. মানে আমি যত বুঝি নেগোসিয়েশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি টাইম কিনতে পারতেন কিনা।
আমরা কিন্তু টাইম নেওয়ার মতো কেনার মতো কোনো জায়গা ছিল না। আমরা বলছি এইটা আমাদের ডিসিশন, আর আপনারা যা বলা বলেন। এটা উইন্ডো শপিং এর মতো হয়ে গেল। আচ্ছা, মানে আমিনুল ইসলাম বুলবুল যেহেতু আইসিসি ব্যাকগ্রাউন্ডের একজন লোক ছিলেন, এটা কি একটু মনে হয় যে উনি একা হয়ে যাচ্ছেন কিনা, আশেপাশের লোকগুলো ওনাকে পূর্ণ সমর্থন দিতে পারছেন কিনা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে ওভারকাম করানোর জন্য? ডেফিনেটলি তাকে দেখে আমার এটা মনে হয়, আমি জানি না তিনি হয়তো স্বীকার করবেন না, কিন্তু তাকে দেখে মানে লাস্ট যখন আমি তাকে দেখেছি সিলেটের প্রেস কনফারেন্সে, তাকে খুবই আমি এটাই বলবো, স্ক্যার্ডই বলবো, তাকে খুব স্ক্যার্ড এবং একটু সন্ত্রস্ত মনে হয়েছে তিনি। এবং তিনি অফিসিয়ালও বলেছেন, ওই প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি ভাবেননি যে এখানে এসে তাকে এত কিছু করতে হবে। তিনি ভেবেছিলেন আসবেন, ক্লিনিং কাজ করবেন, কিন্তু তাকে এত কিছু সামলাতে হবে তিনি ভাবেননি। এবং তাকে তো আসলে এই কথা বলছিলেন খুব ইম্পর্টেন্ট, সেটা এখনো আউট হই নাই। এখনো আউট, ওই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক ছিল, কিন্তু যেটা মানে একটা ব্যাটসম্যান কখন বলে এখন আউট হয়নি, মানে যখন তিনি উনি তো অনেকক্ষণ ধরে ব্যাটিং করছেন। হ্যাঁ, খুব ভালনারেবল অবস্থায় আছেন, সার্ভাইভ করার চেষ্টা না, করছেন। মানে এটা কি, মানে আপনি একলা ব্যাটিং করলেন, আপনার আশেপাশে সতীর্থদেরও মানে ব্যাটারদেরও তো একটা পার্টনারশিপ করা উচিত ছিল, মানে সেই ক্ষেত্রে কি আপনি কোনো রকমের ল্যাকিংস মনে হচ্ছে কিনা? ডেফিনেটলি সেক্ষেত্রে তো আবার সেই বিসিবি ইলেকশন বা তার সঙ্গে সাথী যারা আছেন যেভাবে ইলেকশন হচ্ছে সেই ইয়াতে যেতে হচ্ছে, আমি আজ ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি বোর্ডের ভিতরে যে তাদের মধ্যে যে সেই সমন্বয় নাই সেটা তো একদম খুবই দৃশ্যমান, সেটা আপনি জানেন। বিভিন্ন ঘটনা আমরা শুনছি তাদের, যেগুলো খুবই মানে খুবই বিব্রতকর খুব ঘটনার কথা আমরা শুনছি। তো সেগুলোর কথা বাদ দিলাম, কিন্তু বোর্ড যে একটা টিম হয়ে কাজ করা, আপনি নিজেও লিখেছেন যে বোর্ড পরিচালকদের মধ্যে কি অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছিল বোর্ড প্রেসিডেন্ট বক্সে। কিন্তু যেটা বলছেন যে একটা বোর্ড যে একটা সমন্বয় করবে, প্রেসিডেন্ট রুমে, ওকে, যেটা বলছে সমন্বয় হতে একটা টিম হিসেবে কাজ করা, সেটা কিন্তু হচ্ছে না। এবং যখন আপনি মানে আরেকজনের দ্বারা পরিচালিত হচ্ছেন তখন যেগুলো হয়, ডেফিনেটলি বুলবুল ভাই আইসিসির মেথডটা তিনি জানেন। আমি শিওর যদি এখানে সরকারের চাপ না থাকতো তাহলে বুলবুল ভাই সেই মেথডটাই ফলো করতেন, যেটা হওয়া উচিত। আমাদের 1 মিনিট সময় আছে, আমি মানে জাস্ট সিম্পলি আদি হোসেন, মানে এটা কি মনে হচ্ছে উনি লোন ওয়ারিয়ার? আমি বিশ্বাস করতে চাই যে বুলবুল ভাই যদি আমিনুল ইসলাম বুলবুল অ্যালোন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাচ্ছেন, এরকম যদি হতো তাহলে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি হতো না। বিকজ বুলবুল ভাই অন্তত তার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড এবং তার যেখানে তা বুলবুল চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটা হতো না। কিন্তু বুলবুল তো এটা করতে পারবেন না, বুলবুলকে আরেকজন চালাচ্ছেন। হ্যাঁ, কারণ উনি তো আসছেন আরেকজনের হাত ধরে। না, সেটা তো আগের, উনি তো এখন নেই, বর্তমানে আরেকজন আছেন। না না, একই তো, মানে গোষ্ঠী তো একই। সেটা বুঝতে পারছি, গোষ্ঠীগত মানে একজনকে মানে শুধুমাত্র তাকে আমি একজন বলছি না, আমি বলতে চাচ্ছি যে বুলবুল ভাই চাইতেন যে খেলা হোক, নিজের যে বোর্ডের অন্যরা কি চাচ্ছেন না যে খেলাটা হোক, ব্যাপারটা কি এমন কিনা? হতে পারে, মানে নেবেন না, এটা হতে পারে। কারণ আপনি যদি শুরুতেই সেই খেলবো না পয়েন্টে চলে যান, বুলবুল ভাই আসলে বোর্ডের কারো ভাষ্য না, এটা স্পোর্টস অ্যাডভাইজারের ভাষ্য ছিল তার ফেসবুকের। হ্যাঁ, সো আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। তো যখন বুলবুল ভাই যদি তিনি আইসিসিতে দীর্ঘদিন কাজ করেছেন, বুলবুল ভাই ডেফিনেটলি মেথডটা জানেন। তিনি, আমি শিওর যে তিনি যখন এগোচ্ছিলেন এবং আমরা বোর্ড পরিচালকদের সঙ্গে যখন কথা বলছিলাম আগের দিন, তখন তারা এভাবেই এগোচ্ছিলেন। কিন্তু ওই যে মাথা নত না করার কথা বললেন, আমরা অবশ্যই ভারতের কাছে মাথা নত করবো না, কিন্তু সেই মাথা নত না করার অনেক ওয়ে আছে। ধরুন খেলাগুলো অন্য কোনো ভেন্যুতে দিল, কিংবা বিসিসিআই কিংবা আইসিসি তার অবস্থান থেকে একটু সরে আসলো, সেটা কিন্তু বাংলাদেশের জন্য বড় বিজয় হতো। আরো একটা বড় জিনিস ছিল, ধরেন আজকে বাংলাদেশ এটা জানার পরে প্রথম যে একটা সিকিউরিটি টিম পাঠাতো, এটাই তো একটা বড় ধরনের লজ্জায় পড়তো বিসিসিআই যে আপনাদের সিকিউরিটি আমাদের বিশ্বাস নেই, আমরা নিজেরা পাঠাচ্ছি। টাইমটা তো ওইভাবে বাই করতে হয়। এনিওয়েজ, আমরা আসলে আরো আশা করি যে ক্রিকেটটা মানে আমাদের সঙ্গেই থাকবে, মানে আমাদের ক্রিকেটাররা খেলতে পারবেন, বিশ্ব মঞ্চেই খেলতে পারবেন, এই আশা করা ছাড়া তো আর এখন উপায় নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশার উপরেই মানুষ বাঁচে, এখন সেইটুকুনি আশা ছাড়া আসলে আমাদের খুব বেশি অবলম্বনও নেই। আশা করি যে সত্যি সত্যি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে, এখন বাকিটা ভবিতব্যই ঠিক করে দেবে। ধন্যবাদ সবাইকে।